বাংলাদেশে একজন রাজনৈতিক নেতার খুব প্রয়োজন ছিল। গত প্রায় ১.৫ বছর ডক্টর ইউনূস যেই বিরাজনীতিকরণের রাজনীতি করেছেন এবং ঘৃণা, প্রতিহিংসা, বিদ্বেষ, দেশটাকে বিভক্তির যে রাজনীতি করেছেন, সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে দেশের সার্বিক নেতৃত্ব যাওয়া প্রয়োজন ছিল এবং সেটা ঐক্যবদ্ধভাবে। হ্যাঁ, দুঃখের বিষয় যে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি দুই ডিভাইডেশনের এখনো আকাশ পাতাল দূরত্ব, দুইজন দুই পারে। আওয়ামী লীগের অস্তিত্ব কার্যত নাই বললেই চলে। কিন্তু যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব একজন, অন্তত একটা অংশের প্রধান তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, তিনি দেশে আসতে পেরেছেন। ফলে আমি যদি প্রশ্ন করি আপনাদের কাছে যে আগামী দিনে দেশটাকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানোর জন্য এবং দেশটাকে সাংঘাতিক ভাবে হলেও বিভিন্ন চ্যালেঞ্জ থেকে মোকাবেলার জন্য তারেক রহমানের কাঁধে অনেক গুরু দায়িত্ব জমে গেছে এবং তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্টেপ এবং প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত দেশের ভবিষ্যতের উপরে সাংঘাতিক প্রভাব ফেলবে। দেশ সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগুবে, হিংসা প্রতিহিংসার রাজনীতি চলবে, উন্নয়নের রাজনীতি হবে নাকি বরাবরের মতোই বিভক্তির রাজনীতি থেকে যাবে? সেই প্রশ্নে তারেক রহমান দেখা করছেন ডক্টর ইউনূসের সাথে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হঠাৎ করে বিএনপির মতো রাজনৈতিক প্রধানের দেখা হওয়ার মতন কি পরিস্থিতি তৈরি হলো? এমন কি গুরুতর সিচুয়েশন বা এমন গুরুতর ইস্যু যে তারেক রহমান এবং ডক্টর ইউনূস বৈঠক হতে হবে? এমন কি কোনো ধরনের সংকট জমে গেছে যে এই দুইজনের বৈঠকের মধ্যে দিয়ে সুরাহ প্রয়োজন? যেটা লন্ডন বৈঠকে হয়েছিল সেই ধরনের পরিস্থিতিও তো নাই। নির্বাচন অনিশ্চয়তা ছিল, নির্বাচন কবে হবে না হবে সেই সময় একটা না হয় সিচুয়েশন ছিল যে তারেক রহমান ডক্টর ইউনূস বৈঠকের মধ্যে দিয়ে ডিক্লারেশন এসেছিল যে ফেব্রুয়ারি 2026-এ বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু এখন দেশে তো এমন ধরনের কোনো সিচুয়েশন আওয়ামী লীগও তৈরি করেনি, অন্য কোনো উইং থেকে হয়নি। ভাগাভাগি ভেদাভেদ যা ছিল তাই আছে, নতুন কোনো মাত্রা যোগ করেনি। এমন তো না যে আগে যেরকম সব দলকে ডেকে শরবত খাইয়ে তিনি ঐক্যের কথা বলতেন, ফেসিবাদ বিরোধী ঐক্যের কথা বলতেন, এখন সেটা তারেক রহমানের কানে পড়া দিতে হবে তা তো না। তারেক রহমান তার নিজের জায়গায় নিজেই স্বতন্ত্র অবস্থান নিয়ে আছেন এই নিয়ে। ফলে আলোচনা হতেই পারে যে তারেক রহমান কি কঠিন কঠোর কোনো বার্তা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যাচ্ছেন কিনা, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা কোনো কঠোর বার্তা দেয়া কিনা। আমরা শুরুতেই যে খবরটা এখন পর্যন্ত পত্রপত্রিকায় এসছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হওয়ার, সেই খবরটার দিকে আপনাদেরকে একটু নজর দিয়ে নিতে চাই। এবং পত্রপত্রিকার সবগুলোরই খবর প্রায় একই রকম। সেই খবরগুলোতে যা বলা হচ্ছে সেটা খুব সাদামাটা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কি হতে পারে, কি আলাপ হতে পারে, কি প্রেক্ষাপট, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের যুক্তির মধ্য থেকে আশা করি আপনাদের অনেকের সঙ্গে সেই যুক্তি মিলে যাবে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন তিনি বাসসকে বাংলাদেশ সংবাদ সংস্থাকে তথ্য নিশ্চিত করেন। গত বছর 13 জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনেরই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন। যুক্তরাজ্যের 17 বছর নির্বাচন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। গত 30 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার মৃত্যুবরণ করেন। এরপরের ঘটনা পরিক্রমা আপনারা জানেন। আমি আপনাদেরকে এবার নজর দিতে চাই দেশের পরিস্থিতি। আমি গত কিছুদিন ধরে আপনাদেরকে বিভিন্ন পরিপ্রেক্ষিত তুলে ধরে বোঝানোর চেষ্টা করছি যে আমরা এখনো 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কনফিডেন্ট হতে পারছি না। আমরা বলতেছি, আমরার মধ্যে আমরা যদি বলি যে আমাদের যারা নিয়মিত দর্শক তারা জানেন, আমাদের এখানে যারা রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, রাজনীতিবিদ যারা আলোচনায় আসেন, তারা প্রত্যেকটা মানুষ কেউই কনফিউশন ছাড়া বলতে পারেন না নিশ্চিত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। প্রত্যেকেই নিয়ে বিনিয়ে ডানে বামে ডালপালা মেলে বলেন এই হইলে সেই হইবে, সেই হইলে সেই হইবে। সেই জায়গা থেকে আমরাও বলি এই নির্বাচন যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব জোর দিয়ে বলেন, সেই জোর দেশের মানুষের ভেতরে এখনো তৈরি হয়নি। এই ধারণা কি তারেক রহমান পর্যন্ত ছড়ায়নি?
তারেক রহমান কি দেখছেন না যে প্রশাসনের একটা অংশ এবং নির্বাচন কমিশন, যেটা তার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, যে ব্যালট পেপার ইচ্ছাকৃত ভাবে এমন ভাবে ভাঁজে ফেলা হয়েছে যেখানে ধানের শীষটা ঢাকা পড়ে। বাংলাদেশে বহু সহজ সরল কোটি ভোটার আছে, তারা এই ভাঁজে পড়া ধানের শীষ নিয়ে বিভ্রান্ত হতে পারে। তারেক রহমান কি এই জিনিস দেখছেন না যে বাহরাইন, কুয়েত, সৌদি আরব বিভিন্ন জায়গায় অস্বাভাবিকভাবে ব্যালট পেপার যাচ্ছে এবং সেই পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট সার্ভিস বিভিন্ন রকম, সেখানে এক ঠিকানায় 100, 150, 200, নির্বাচন কমিশন 190 বললো, আমরা 390 এর কথাও শুনেছি। এক ঠিকানায় 390 বা যদি 190 ধরি কমিশনের তথ্য অনুযায়ী, সেই পরিমাণ ব্যালট গেছে, তারা এটা স্বাভাবিক বলছে। হোস্টেলের মতন কলেজ হোস্টেলে একটা বাক্সের মধ্যে নাকি 400 চিঠি যায়, 500 চিঠি যায়, সেই চিঠি যার যার রুমে ডিস্ট্রিবিউশন করা হয়। নির্বাচন কমিশন বোঝানোর চেষ্টা করছে এরকম একটা পোস্টের জায়গায় গেছে। এমনও দেখা গেছে সেই ব্যালট পেপারের ছবি এসে নির্বাচন কমিশন বলছে যে তারা ব্যালট পেপারের ছবি দেখছে। সেই ব্যালট পেপার দেখে প্রবাসী ভাইয়েরা অনেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, এটা দেখতে ঝালমুড়ি বেচার ঠোঙ্গার মতো লাগে। ব্যালট পেপার, এই পোস্টাল ব্যালট সংগ্রহ করতে নিজের ঘাম ঝরানো 20 থেকে 30 দিরহাম পর্যন্ত বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে খরচ হচ্ছে, এবং সেটা খরচ করে তারা ভোট দিবেন কিভাবে, সেগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে সংঘবদ্ধ একটি রাজনৈতিক সংগঠন, বিশেষ করে এখানে জামাতে ইসলামের কর্মীদের নাম আসছে, তারা সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। ফলে তারেক রহমানের চোখে কি এগুলো পড়ছে না? পাশাপাশি প্রশাসনের কোন কোন কি পয়েন্টে জামাতের লোকজন আছে, তারেক রহমান কি সেগুলো বলতে যাচ্ছেন না? পাশাপাশি এও কি বলতে যাচ্ছেন না যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সন্দিহান হয়ে আছে, মানুষ সেই সন্দেহ আপনি দূর করতে পারেননি মিস্টার ইউনূস? তারেক রহমান কি এ কথাও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এখন যে বিপুল পরিমাণ অস্ত্র রয়ে গেছে, সেই অস্ত্রের কারণে তার দলের প্রার্থীরা ভয়ের মুখোমুখি আছেন। তার দলের কোন কোন প্রার্থী নির্বাচন ছেড়ে দিয়েছেন, কোন কোন প্রার্থী বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সেই কথাগুলোই কি তারেক রহমান ডক্টর ইউনূসকে বলতে যাচ্ছেন যে আমরা নির্বাচন নিয়ে আর কোনো বকর চকর, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা দেখতে চাই না, আমরা নির্বাচন নিরপেক্ষভাবে দেখতে চাই, অথবা একটি বিশেষ দলকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় আনার জন্য বা একটি বিশেষ জোটকে কাজ চলছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কথা সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, রাজনীতিবিদরা যে আলোচনা করছেন যে ভোট যেখানেই পড়ুক জামাত বা এনসিপি জোটকে ক্ষমতায় নেওয়া হতে পারে, সেই বিষয়গুলো কি তারেক রহমানের নজরে আসছে না? এবং সেই বিষয়গুলোই কি তিনি জোরালোভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাতে যাচ্ছেন? এই জন্যই আমরা প্রশ্ন তুলছি, তিনি কি কোনো কঠোর বার্তা দিতে যাচ্ছেন? তিনি কি এই বার্তা দিতে যাচ্ছেন যে নির্বাচনে গণভোট হ্যাঁ বা না অপশন আছে, সরকার চাইলেই না ভোটের পক্ষে উলঙ্গ ভাবে নেমে ক্যাম্পেইন করতে পারেন না? তিনি কি এই মেসেজও পেয়েছেন না যে তাদের প্রতি অভিযোগ করা হচ্ছে তারা না ভোটের ক্যাম্পেইন করছেন, তারা হা ভোটে ভোট দেবেন না, যে কারণে তাদেরকে ইলেকশনের মধ্যে, জাতীয় নির্বাচনে একটি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হতে পারে, এবং সেই চ্যালেঞ্জটা একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট। যে কথাটা আমরা গত দুদিন ধরে বলছি, গতকালকে আমি আলোচনা করেছি, আরো কোন সাংবাদিক বন্ধুরা আলোচনা করেছেন যে বিএনপি বুঝতে পারছে কিনা যে তাকে একটা মেটিকুলাস ডিজাইনে ফেলে দেওয়া হয়েছে। এর আগেও আমি অনেকবার সেই প্রশ্ন তুলেছি, তারেক রহমান কি এবার সেরকম কিছুই বুঝতে পেরে মুখোমুখি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের? বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বৈঠক করতে যাচ্ছেন যমুনাতে প্রধান উপদেষ্টার সঙ্গে। নিঃসন্দেহে এই বৈঠকের দিকে দেশের অসংখ্য মানুষের চোখ থাকবে। এটি খুবই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে এটি নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের। নির্বাচনের 1 মাস আগে থেকেই যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতির অবনতি, এটি থেকে শুরু করে আরো নানান ইস্যুতে যথেষ্ট পরিমাণ যে বিতর্কের সৃষ্টি হয়েছে, নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কার সৃষ্টি হয়েছে, তার মধ্যে তারেক রহমান যে নিছক কোনো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এটি নিশ্চিত। এবং যতটুকু জানা যাচ্ছে যে তারেক রহমান এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু দাবি বা সিদ্ধান্ত জানিয়ে আসতে পারেন।
একটা জিনিস অনেকেই খেয়াল করছেন নিশ্চয়, যে তারেক রহমান দেশে আসার পর তার যে বিরল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা তাকে ঘিরে, এবং একই সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুর পর ইউনূস সরকারের পক্ষ থেকে যেসব ধরনের আয়োজন করা হয়েছে, মানে আন্তরিকতা তো বটেই, তার চেয়েও বেশি অনেক কিছুর আয়োজন করা হয়েছে, সেগুলো মানুষের সন্দেহের দৃষ্টিতে এসেছে। অনেকের মতে যে এর পেছনে নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, অর্থাৎ বিএনপি কিংবা তারেক রহমান অথবা আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেন্দ্র করে যা কিছু হয়েছে, এসব দেখানোর পাশাপাশি অন্য কারোর বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, এই নির্বাচনে বিশেষ ডিজাইনের মাধ্যমে অন্য কোনো বিশেষ শক্তিকে ক্ষমতায় আনার, এমন গুঞ্জনও শুরু হয়েছে। শোনা যাচ্ছে যে একটি বিশেষ ইসলামপন্থী রাজনৈতিক দল তারা নির্বাচন বয়কট করতে পারে, বুঝতেই পারছেন কাদের প্রসঙ্গে গুঞ্জন শুরু হয়েছে। সেক্ষেত্রে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে বিষয়ে কোনো আলোচনা হবে কিনা আমরা জানি না। এরই মধ্যে বাহরাইন এবং ওমানে পোস্টাল ব্যালট পেপার নিয়ে যে ভিডিও যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছে, সারা দেশে গণভোটের ব্যালট পেপার 1 মাস আগেই জেলা প্রশাসকদের ট্রেজারিতে যে পৌঁছে গেছে, তা নিয়েও নানান ধরনের বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি ঘটতে যাচ্ছে নির্বাচনের নামে। পাশাপাশি নিশ্চয়ই আমাদের চোখে এটিও বেঁধেছে যে শিক্ষা সংক্রান্ত একটি দক্ষিণ এশীয় সম্মেলনে প্রধান অতিথি হয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরোক্ষভাবে এনসিপির পক্ষে প্রচারণা চালিয়েছেন। তিনি মন্তব্য করেছেন যে তরুণদের সেই দল থেকে অনেকেই বিজয়ী হয়ে আসবে নিশ্চিতভাবে, এমনকি এই মন্তব্যও করেছেন যে তাদের মধ্য থেকে কেউ শিক্ষামন্ত্রীও হতে পারেন। এই যে অযাচিত এই ধরনের মন্তব্য, তা নির্বাচনে প্রভাব ফেলতে যাচ্ছে কিনা, অথবা নির্বাচনের কোনো ডিজাইন হয়ে থাকলে আগে ভাগেই তার অনেক কিছু বেরিয়ে পড়ছে কিনা অবচেতন ভাবেই, সেগুলো নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠেছে। এবং এই সরকার যে নিরপেক্ষ নয়, তাতে সরকারি নানানভাবে তারা তাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সামনে ফুটিয়ে তুলছে। অতএব বৃহস্পতিবার যে বৈঠকটি যমুনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে দেশের কোটি কোটি মানুষের। এবং আমি প্রায় বলি, অনেকে বলেন যে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে সরকারের। যে কোনো কঠিন মুহূর্তে, যে কোনো সংকটময় মুহূর্তে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 3টি দলকে সাথে নিয়ে বৈঠক করেছেন এবং সেই বিষয়গুলো মোটামুটি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। যখনই ডেকেছেন বিএনপি তার ডাকে তার আহ্বানে সাড়া দিয়েছে, এবং পরবর্তী দেখা যাচ্ছে যে আবার কোনো বিষয়ে সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, আবার কোনো একটা সমস্যা পরে তাদেরকে ডেকে নিয়ে মোটামুটি চা নাস্তা খেয়ে সবকিছু আলোচনার মাধ্যমে সব সমাধান হয়ে যায়। বিএনপি অনেক ছাড় দিয়ে এই পর্যন্ত এসেছে, তাই অনেকেই বলে থাকেন যে বিএনপি বারবার ফাঁদে পা দিচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি চূড়ান্তভাবে ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা, সেই প্রশ্ন অনেক জোরালোভাবে উঠেছে। দেখা যাক যমুনাতে কি ধরনের সিদ্ধান্ত বা দাবির কথা জানিয়ে আসেন তারেক রহমান, তার উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। আগামীর যে গুরুত্বপূর্ণ নির্বাচনটি, তার অনেক কিছুই, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে যে এটি হবে দেশের ঐতিহাসিক নির্বাচন, তার তো বিন্দুমাত্র কোনো লক্ষণ বা কোন ধরনের দৃষ্টান্ত এখনো পর্যন্ত আমাদের সামনে উপস্থিত হয়নি। সেই জায়গা থেকে বৃহস্পতিবারের যমুনার বৈঠকটি নিঃসন্দেহে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার আর কোনো কারণ নেই কি কারণে দেখা করবেন, কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে আগামী নির্বাচনকে সামনে রেখে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে। নির্বাচনের বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বেশ কিছু উদ্বেগ তৈরি হয়েছে। পোস্টাল ব্যালট, তারপরে যেভাবে ব্যালট পেপারগুলি ছাপা হয়েছে,
তাতে ধানের শীষের অবস্থান নিচে রাখা, নানা কারণে এই বিষয়গুলো নিয়ে বিএনপির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আপত্তি করা হচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নজরুল ইসলাম খান বলেছেন। এগুলো বাদেও আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে গুরুত্বপূর্ণ। এবং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে মহল বিশেষ এটা ভণ্ডুল করার একটা চেষ্টা করছে। এই নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের অবস্থান কি, আওয়ামী লীগ কি করতে পারে, এগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আভ্যন্তরীণভাবে রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যবদ্ধভাবে একটা সহমর্মিতা পরিবেশ নিয়ে তারা নির্বাচন করবে কিনা। কারণ গুনে গুনে 27 দিন আছে নির্বাচনের, কিন্তু সুজন বলছে যে নির্বাচনের পরিবেশ এখনো গড়ে ওঠেনি, অর্থাৎ নির্বাচনের আমেজ নেই। কারণ নিরাপত্তা নিয়ে শঙ্কা, এটা আসলেই শঙ্কা। উত্তরাঞ্চলে তারেক রহমানের 4 দিনের সফর স্থগিত হয়ে গেছে, যদিও বলা হচ্ছে এটা নির্বাচন কমিশনের আপত্তি আছে, যেহেতু তফসিল ঘোষণার পর এখন প্রতিটা তার শোডাউনই একটা নির্বাচনী প্রচার অভিযান হিসেবে প্রতিপন্ন হতে পারে। সেই আপত্তির মুখে তিনি সেটা বন্ধ করেছেন। কিন্তু এর মধ্যে 22 তারিখে সিলেট থেকে তিনি প্রচার অভিযান চালাবেন, নারায়ণগঞ্জেও যাবেন। অর্থাৎ তারেক রহমান আসার পর শুধুমাত্র নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তিনি কিন্তু সারা দেশে তার যে দ্রুত গতিতে যাওয়ার দরকার সেই তা কিন্তু যেতে পারছেন না। অন্যান্য দলের প্রধান ব্যক্তিরা সারা দেশ কিন্তু কয়েক দফা সফর করেছেন, সেই তুলনায় তারেক রহমান দেরিতে আসছেন এবং এসেই তার মায়ের মৃত্যু এবং তারপর তফসিল ঘোষণার পর তিনি কিন্তু কার্যত আটকে গেছেন। তো ফলে যথেষ্ট পরিমাণ তিনি সময় পাচ্ছেন না যে সারা দেশ সফর করবেন। এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত। মবের একটা হুমকি প্রতিনিয়ত তাড়া করছে জনগণকে। এইসব পরিস্থিতি নিয়ে হয়তো বৈঠক, আর অন্য কোনো বিশেষ কোনো পরিস্থিতি আছে কিনা জানা যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বশেষ তারেক রহমানের দেখা হয়েছিল বেশ কিছুদিন আগে লন্ডনে। তখনই ঠিক হয়েছিল যে নির্বাচনটা ডিসেম্বরের বিএনপির যে দাবি, সেই দাবি থেকে সরে গিয়ে সেটা ফেব্রুয়ারি মাসে তারা চেয়েছিল এবং সেই অনুযায়ী 12ই ফেব্রুয়ারি দিনটা ধার্য হয়েছে। এরপর টেলিফোনে কথা হয়েছে। তারেক রহমান যেদিন দেশে আসেন সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে তিনি ধন্যবাদ জানিয়েছে তার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য। এছাড়া সরাসরি সাক্ষাৎ হয়নি। আমার ধারণা এটি তারেক রহমানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে একটা ধন্যবাদ জানানো, একটা শুভেচ্ছা সাক্ষাৎ। কিন্তু তারপরও যেহেতু তারেক রহমান একটি দলকে প্রতিনিধিত্ব করেন, অনেকগুলো বিষয়, রাজনৈতিক বিষয় এখানে সামনে এসছে, সেগুলো নিয়ে হয়তো খোলামেলা ভাবে আলোচনা হতে পারে। যাই হোক, তারেক রহমান সাক্ষাতের পর নিশ্চয়ই ব্রিফিং হবে, ব্রিফিং এর পরে জানা যাবে যে কি কথা হয়েছে দুজনের মধ্যে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।